নমস্কার, আমি সাগরিকা। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প তৈরি করেছিলাম আগের পর্বে। সেটা হচ্ছে ৭ বোনের আদরের ভাই। আজকে সেই গল্পেরই কিছু অংশ আপনাদের কাছে আমি তুলে ধরছি। আমাদের আদরের ভাইয়ের বকাটে কিছু বন্ধু ছিল। সেই বকাটে বন্ধুগুলো আমার আদরের ভাইয়ের মাথা চিবিয়ে খায় যে, কিরে, তোর দিদিদের বিয়ে দিবি না? তোর দিদিরা যদি তোর বাড়িতে এরকম করে থেকে যায় ৭ বোন মিলে, তাহলে তোর কোনো দিন জীবনে বিয়ে হবে না। এই যে একটা কথা আমার ভাইয়ের মাথায় ঢুকিয়ে দেয় সেই বকাটে ছেলেগুলো। আর আমার ভাই সেই বকাটে ছেলের কথাগুলো শুনে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিল যে দিদিদের আমি বিয়ে দিয়ে দেব। সিদ্ধান্ত নেওয়া কি আমার ভাইয়ের কাজ শুরু হয়ে যাওয়া। ভাই তৎক্ষণাৎ ছেলের খোঁজ করতে শুরু করে। কীরকম খোঁজ? না, আমার যেহেতু ৭ দিদি, তাই এমন কোনো বাড়ি দেখে দিদিদের বিয়ে দেওয়া হবে যেখানে ৭টাই ভাই থাকবে। ভাই মনে করলো দিদিদের সাথে ৭ ভাইয়ের যদি একই ঘরে বিয়ে দেওয়া হয় তাহলে আমার দিদিদের কোনো অসুবিধা হবে না, আর দিদিরা খুব ভালোভাবে একসাথেই থাকতে পারবে। যথারীতি এক গ্রামের কোনো এক পরিবারে ৭ ছেলে আছে, আর আছে ছেলের মা। সেই পরিবার দেখে আমার ভাই আমাদের ৭ বোনের সেখানে বিয়ে দিয়ে দেয়। ভাই একবারও চিন্তা করলো না যে গ্রামের চাষা ঘরে বিয়ে দিলে কি হতে পারে, কারণ গ্রামের লোকেরা তো বোঝে কম। যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করো, তারা কিছুতেই বুঝবে না। তাদের নিজের যেটা বুঝবে সেটাই হলো তাদের সঠিক সিদ্ধান্ত। ভাই খুব মহা ধুমধাম করে ৭ দিদির বিয়ে দিয়ে দিল। ৭ দিদির বিয়ে হয়ে গেল, দিদিরা শ্বশুর বাড়ি রওনা দিয়ে দিল। এদিকে শাশুড়ি মা বরণ ডালা নিয়ে রেডি হয়ে আছেন। তার ৭ বৌমাকে বরণ করে ঘরে তুলবেন। ওইটা হলো লোক দেখানো, কারণ উনি হলেন এমন ছেলের মা যিনি ছেলেদেরকে আঁচল ছাড়া করবেন না। বিয়ে দিয়েছেন নামমাত্র, তার একমাত্র উদ্দেশ্য ছিল তার সংসারে কাজের কিছু লোক দরকার ছিল যিনি কাজ করতে পারতেন না, আর তার ছেলেরা ছিল সত্যিকারেই একটু খ্যাপা। তার কারণটা এবার আপনাদের কাছে আমি তুলে ধরছি। শাশুড়ি মা বৌমাদেরকে একে একে কিছু কাজ করতে বলে, কিন্তু বৌমারা সত্যি হয়তো কাজ করতে জানে, কিন্তু তারা কিন্তু বোকা নয়, তাদের বুদ্ধিটা একটু কমা, কারণ তারা হলো সহজ সরল সাদাসিধে মেয়ে। তাদের মনে কোনো প্যাঁচ নেই, কিন্তু শাশুড়ি খুব প্যাঁচালো মানুষ। তিনি ৭ ছেলের মা মনে, তার মনে একটা বিশাল অহংকার যে আমি আমার ছেলেদেরকে বৌমাদের হাতে তুলে দেব না, বৌমাদেরকে আমি আমার ছেলেদের কাছে দাসী করে রাখব। যেমন ভাবা তেমনি কাজ। পান থেকে যদি চুন খসে বৌমাদের ওপর শুরু হয়ে যায় অত্যাচার। সে যাই হোক, একে একে বৌমাদেরকে কাজ করতে বলে, আর বৌমারা যদি সেই কাজ করতে একটু ভুল করে সে জায়গায় তার স্বামীরা তাদের গায়ে হাত তোলে। স্বামীরা হাত তুললে শাশুড়ি মা কিন্তু বারণ করে না যে না বাবা, বৌমাদের গায়ে হাত দিতে নেই, কাজ আজকে পারেনি তো কি হয়েছে, আগামী দিন তারা সেই কাজ করতে পারবে। এই কথা বলার কোনো প্রয়োজন মনে করেন না তিনি হচ্ছেন বিশাল অহংকারী। ৭ ছেলে জন্ম দিয়েছেন মানে গোটা পৃথিবী তার হাতে। কথায় কথায় তাদের কর্তারা, মানে আমার দিদির বা আমার কর্তারা আমাদেরকে বলেন খ্যাপা বংশের মেয়ে নিয়ে এসছে। আমরা খ্যাপা বংশ নই, আমরা হলাম সহজ সরল সাদাসিধে খুবই ভালো শান্ত স্বভাবের মেয়ে। সেটা তারা বুঝতে পারে না। কথায় কথায় তারা খ্যাপা বংশ তোলে, আর বাপের বাড়ির যদি কেউ বংশ তোলে সে জায়গায় কেউ প্রতিবাদ না করে থাকতে পারে, সে জায়গায় প্রতিবাদ করার মতন ক্ষমতা আমার দিদিদেরও নেই যে এরকম কেন বলছো। সাগরিকা যদি বলতে যায় সে জায়গায় আরও মারধর শুরু করে, কিন্তু সাগরিকা না বলে থাকতে পারে না। শাশুড়ি মাকে একদিন বললেন,
দেখুন মা, আপনার ঘরে আমরা কিন্তু আপনার ছেলের হাত ধরে উঠে আসেনি। যথারীতি আপনি টাকা পয়সা ধন দৌলত নিয়ে তবে আমাদের বিয়ে করেছেন। আর আমার ভাই খুব ছোট বলে সে বুঝতে পারেনি, তাই আপনাদের ঘরে এই ৭ খ্যাপা ছেলের সাথে আমাদের ৭ বোনের বিয়ে দেয়। তখন শাশুড়ি মায়ের জ্বলন ধরে, যেহেতু উনাদেরকে আমি খ্যাপা বলেছি আর এতদিন ধরে আমাদেরকে খ্যাপা বলছিল। তখন গায়ে লাগছিল না আমার শাশুড়ি মায়ের। যথারীতি এই করে কেটে যায় ১ বছর। চলে আসে সামনে জামাই ষষ্ঠী। আমার ভাই জামাই ষষ্ঠীর জন্য খুব সম্মান করে শাশুড়ি মাকে ফোন করে বলেন, মাসিমা, আমার দিদিদেরকে ষষ্ঠীর দিনে জামাইবাবুদের সাথে পাঠিয়ে দেবেন, কারণ আমার দিদিদের ১ বছর পূর্ণ হবে জামাই ষষ্ঠী নতুন। খুব ভালো লাগবে আমার বাড়িতে জামাইবাবুরা পা দিলে। শাশুড়ি মা গদ গদ ফোন শুনে তোজ্জোর শুরু করে দিলেন বৌমাদেরকে, যাও বৌমা, তোমরা রেডি হয়ে নাও, ভাই তোমাদের ফোন করেছে। উনার তো সম্পত্তির দিকে প্রচুর লোভ। ভাই ফোন করেছে, ভাবছে সম্পত্তি বোধহয় তাকে ঢেলে দেয়া হবে। যথারীতি বলা তথারীতি বাবার বাড়ি আসার জন্য মেয়েরা আনন্দে নিজেদের জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিয়ে সবাই কিন্তু রেডি। দুঃখের বিষয় হলো জামাইগুলোর কোনো জামা প্যান্ট তারা নেয়নি, চলে এসেছে শ্বশুর বাড়ি। যথারীতি চলে এসেছে জামাইরা শ্বশুর বাড়ি, এসে বলে, শালাবাবু কেমন আছো? শালাবাবু বলে, ও জামাইবাবু, আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো আমার দিদিদেরকে বিয়ে করে। জামাইবাবু তখন বলে, আরে তোমার দিদিরা তো এক একটা খ্যাপা। তখন আমার ভাই দেবাশিস বলে, এর মানে কি খ্যাপা? আমার দিদিরা খ্যাপা? এটা কি ধরনের কথা জামাইবাবু আপনি বলছেন? তখন সাত জামাইবাবু বলে, আমি কি কিছু ভুল বলেছি বলো? বলছে, কেন? কোনো কাজ করতে বলে সেই কাজগুলো তারা উল্টো করে, তার জন্য আমরা তাদেরকে কিন্তু মারা ধরা করি শালাবাবু। শালাবাবু তখন হেসে বলে, এটা তো খুব ভালো বলেছেন। আমার দিদিরা আমাকে ছোট থেকে শাসন করে মানুষ করেছে, বড় করেছে, আদর করেছে, কিন্তু কোনোদিন গায়ে হাত তোলেনি। আপনি আমার দিদিদের গায়ে হাত তুলেছেন, আমার কিন্তু খুব ভালো লাগছে। বলছে, কেন শালাবাবু এইরকম বলছো? আরে জামাইবাবু আর বলবেন না, আগের বছর রাখি পূর্ণিমার দিন আমার সাগরিকা দিদি কি করেছে জানেন? আমার কলিজার টুকরোকে নিয়ে এসে আমার হাতে সবাই মিলে জোর করে কলিজার টুকরোকে দিয়ে রাখি পরিয়ে দিয়েছেন। সেই শোধটা আপনি করলেন, দারুণ করেছেন জামাইবাবু, খুব ভালো করেছেন। বলছে, তাই বলো? দেখো, এটাই হলো উপযুক্ত দাপ্পা। বলছে, তাই উপযুক্ত দাব্বা? বাহ, খুব সুন্দর কথা বলেন তো জামাইবাবু আপনারা। এরপরে জামাইবাবুরা যখন তার দিদিদের কাছ থেকে বলে, কি গো, আমাদের জামা প্যান্ট তোমরা বের করে দাও, এবার আমরা তো জামা প্যান্ট চেঞ্জ করব। তখন দিদিরা বলে, এই যা, তোমাদের তো জামা প্যান্ট আমি আনতে ভুলে গেছি গো, আমরা কি করব? সবারই এক কথা। তখন ওরা বলে, দেখেছো কেন তোমাদেরকে খ্যাপার বংশ বলি? এই বলে আবার সব দিদিদের গায়ে সবাই হাত তোলে, মারে। এ কি জ্বালা, কথায় কথায় মারে। তখন সাগরিকা বলল, দেখুন জামাইবাবুরা, আপনারা কিন্তু শ্বশুরবাড়ি এসেছেন, এরকম করে মারা ধরা করেন না, লোকলজ্জা তো একটা ব্যাপার আছে। তখন আমাদের প্রত্যেকটা কর্তা বলে, লোকলজ্জা কিসের? খ্যাপা বংশের মেয়েদেরকে বিয়ে দিয়েছে আমাদের সাথে। তখন বলে, দাঁড়াও, খ্যাপা বংশ ঠিক আছে, তোমাদেরকে এবার দেখাচ্ছি। যথারীতি বলা তথারীতি কাজ। চলে গেল ফোন অজিতের কাছে, সাগরিকার প্রিয় বন্ধু। অজিতকে বলল, অজিত, পাড়ার সব বকাটে ছেলেগুলোকে নিয়ে একবার এসো তো। বলল, কেন? দেখো, আমাদের কর্তারা শুধু আমাদেরকে কথায় কথায় মারে। বলল, তাই বুঝি? ঠিক আছে। চলে এলো তারা জামাইবাবুদের সাথে কথা বলতে। কথা বলতে বলতে একটা দুটো কথা জিজ্ঞাসা করতে জামাইবাবুরা যখন উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, তখন ওই পাড়ার বকাটে ছেলেগুলো সব প্রত্যেকটা জামাইকে দেয় আচ্ছা করে।
সেখানেও দাঁড়িয়েছিল দেবাশিস। দেবাশিস তখন প্রতিবাদ করে, না জামাইবাবুদেরকে মারবে না, জামাইবাবুরা আমার খুব ভালো। তখন অজিত বলে, এ কি বলছিস দেবাশিস, তো দিদিরাও কি খারাপ? বলে, দিদিরা খারাপ না, দিদিদের একটু বুদ্ধি কম, তার জন্য মার খায়, ওটা কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে জামাই ষষ্ঠী, ভাইকে ডাকে তার বড় দিদি মেজু দিদি, বলে, ভাই বাজারটা চলে যা, গিয়ে বাজার করে নিয়ে আয়, এতগুলো লোকের রান্না করতে হবে ভাই, আমরা তো পারি না অত রান্না করতে। তখন ভাই বলে, তোমরা এসেছো আর জামাইবাবুরা গন্ডে পিণ্ডে খাবে, আর আমি যাব বাজার করতে, পারবো না। জামাইবাবুদের কানে এই কথা চলে যায়, গন্ডে পিণ্ডে খাবে, বাস, সাত জামাই বাবু মিলে ছোট শালাকে বেধড়ক মার, হাতে পায়ে পিঠে মাথার চুল ধরে। আর তখন দেবাশিস বলে, ওরে বাবারে, এ কি পাগল ছেলেদের সাথে আমার দিদিদের বিয়ে দিয়েছি। তার মুখ থেকেই তখন ফুটে বেরিয়েছে যে তারা পাগল বা খেপা। কেমন লাগলো দেবাশিস মার খেয়ে? গায়ে হাতে পায়ে ব্যথা বুঝি? আয় ভাই আয়, আমি টিপে দিই, আমি তোর সাগরিকা দিদি। কিন্তু তুই আজকে মার খেয়ে প্রমাণ করে দিলি যে খেপা ছেলেদের সাথে তোর দিদিদের বিয়ে দিয়েছিস। কেমন লাগলো বল ভাই? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলিস না। আর অবশ্যই একটা কমেন্ট করে তোর দিদিকে জানাস গল্পটি কেমন লাগলো। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম।